আসসালামু আলাইকুম গাইজ। আজকের এই গেম প্লের মধ্য দিয়ে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেটা সম্পূর্ণ ভূমিকম্প রিলেটেড। আচ্ছা, ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় আপনি কি করতে চান, বা বিশ্বে প্রথম সবচেয়ে বড় ভূমিকম্প কবে হয়েছিল এবং কোথায় হয়েছিল এবং সেটার পরিমাণ কেমন, এগুলো কি আপনি জানতে চান? তাহলে এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আমি শিওর যে আপনি যদি শিক্ষিত বা জ্ঞানী মানুষ হয়ে থাকেন, আপনার এই বিষয়গুলো জানা উচিত, বা এগুলো আপনি স্কিপ করবেন না, আপনার দেখা উচিত। ঘোরাঘুরি করি সোশ্যাল মিডিয়াতে, কিন্তু আমরা আসলে জ্ঞান রিলেটেড, নলেজ রিলেটেড কিছুই পাই না। আমরা সব আলতু ফালতু ভিডিও পেয়ে থাকি, অ্যানিমেশন, আপনার হচ্ছে এআই দিয়ে মিথ্যা তথ্য, এগুলো আমরা পেয়ে থাকি। আসলে ইনফরমেশন আমরা কেউ নিতে চাই না। তো আমি আশা করব এই ভিডিওটা আপনি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। বিশ্বের সবচেয়ে বড় ভূমিকম্পটি হয়েছিল সিলিতে 22 মে 1960 সালে, 1960। আবার বলছি, এটি বালদিভিয়া ভূমিকম্পন নামে পরিচিত এবং এর মাত্রা ছিল 9.5 রিক্টার স্কেল। এটি কিন্তু কম নয়। বিশ্বের সর্বোচ্চ ভূমিকম্পনের পরিমাণ হচ্ছে 9.5 রিক্টার স্কেল। খুবই ভয়ঙ্কর ছিল এটি। যাই হোক, এটি মোটামুটি কাভার দেওয়ার পরে 1964 সালে আবার দ্বিতীয় ভূমিকম্পটি ঘটেছিল। বিশ্বের দ্বিতীয় ভূমিকম্পটির কথা বললে এটা আলাস্কার কথা বলতেই হবে, কারণ এটি আলাস্কায় ঘটেছিল 27 মার্চ 1964 সালে। এটি কিন্তু ফ্রেঞ্চ উইলিয়াম সাউন্ড ভূমিকম্প নামে পরিচিত এবং এর মাত্রা ছিল 9.2 রিক্টার স্কেল। সবচেয়ে বড় ভূমিকম্প, সেটার মাত্রা কিন্তু 9.5 ছিল। আর দ্বিতীয় যে ভূমিকম্পন, সেটি আর একটু কমে গেছে, দেখেছেন সেটি আর একটু কমে গেছে 9.2। কিন্তু এর যে ক্ষয়ক্ষতি হয়েছিল সেটা কিন্তু প্রথমটার থেকে একটু বেশি। কেন বলেন তো? কারণ 4 বছরে বিশ্বে একটু উন্নত হয়েছিল না, একটু বিল্ডিং, দালান, এগুলোর অবকাঠামো তখন থেকেই শুরু হয়েছিল। তো এগুলার যত উন্নত বেশি হচ্ছে, তত কিন্তু ক্ষয়ক্ষতি বেশি হচ্ছে। বাংলাদেশে যে ভূমিকম্পনটি হয়েছিল সেটা কিন্তু 5.5 ছিল মূলত, যদিও বাংলাদেশ গবেষকরা বলেছিল এটা 5.7। আমেরিকার তথ্য মতে এটা 5.5 রিক্টার স্কেলেই ছিল। তো 5.5 রিক্টার স্কেল থেকে যদি আরো 5 বেড়ে 6 রিক্টার স্কেল হয়ে যেত, তাহলে কিন্তু একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়ে যেত। এবং এমন হতো যে 1960 সালে যে সিলিতে যে ভূমিকম্পন হয়েছিল, সবচেয়ে বড় ভূমিকম্পন, সেখানে 9.5 রিক্টার স্কেলে যে ক্ষতি হয়েছিল তার কয়েকশো গুণ বাড়িয়ে ক্ষয়ক্ষতি হতো যদি শুধু 6 বা 7 রিক্টার স্কেলে ভূমিকম্প হতো। বাংলাদেশে ইদানিং ঘটে যাওয়া যে ভূমিকম্প ছিল সেটি। যাই হোক, সেটি তো এখন যাই হওয়ার হয়ে গেছে। তৃতীয় সবচেয়ে বড় ভূমিকম্পন হয়েছিল 2004 সালে। এটি কিন্তু 2000 সালের পরে নয়, বরং 1964 সালের পরে তৃতীয় সবচেয়ে বড় ভূমিকম্প হয়েছিল। এটি 2004 সালে। এটি ভারত মহাসাগর ভূমিকম্প এবং সুনামি নামে পরিচিত। এটা ইন্দোনেশিয়ায় ঘটেছিল। বিশ্বের সবচেয়ে বড় তৃতীয় ভূমিকম্পন যেটা যাই হোক, এটার তারিখ ছিল 26 ডিসেম্বর 2004। ইন্দোনেশিয়ার ভূমিকম্পের কথা আমরা অবশ্যই জানি, একটা মুভিও আমরা অনেক দেখেছি, পপুলার হয়েছিল আরো কিছু সাল পূর্বে ইউটিউবে। এখন আপনি সার্চ দিলে দেখতে পাবেন সুনামি ইন্দোনেশিয়া, তখন ওই মুভিটা চলে আসবে। ওটা দেখে আপনি মজাও পাবেন, দেখলে দেখতে পারেন। এটার মাত্রা ছিল 9.1 থেকে 9.3 রিক্টার স্কেলের মধ্যেই ছিল। এটা আমি শিওর বলতে পারছি না, বইতে এভাবেই লেখা ছিল। বিশ্বের এখন পর্যন্ত ঘটে যাওয়া সবচেয়ে বড় ক্ষয়ক্ষতি যেটা হয়েছিল, সেটা ইদানিং কালে ঘটে যাওয়া 2023 সালে তুরস্কতে তুরস্ক সিরিয়াতে যে ভূমিকম্প হয়েছিল, সেটা 2023 সালে 6 ফেব্রুয়ারি যে ভূমিকম্পন হয়েছিল সেখানে। আচ্ছা, এই ভূমিকম্পের পরিমাণ কিন্তু 7.8 মাত্রা রিক্টার স্কেল ছিল, কিন্তু এতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছিল কারণ এখন আধুনিক চপনা, এখন অনেক বেশি দালান কোটা রয়েছে, এগুলা কিন্তু অনেক ভয়ঙ্কর। আচ্ছা দেখুন, একটা বিল্ডিং ভেঙে পড়ছে, ওই বিল্ডিংটা পাশের বিল্ডিং এ গিয়ে ধাক্কা লাগছে, পাশের বিল্ডিং ভেঙে পড়ছে, দেন ওই বিল্ডিংটা আরেক বিল্ডিং এ ধাক্কা লাগছে। এভাবে ভাঙতে ভাঙতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল, যেখানে 62,000 মানুষের মৃত্যু হয়েছিল। একবার চিন্তা করুন, বাংলাদেশে ভূমিকম্পের পরিমাণ হচ্ছে 5.5 রিক্টার স্কেল আমেরিকান তথ্য মতে। যদি এটা 7 রিক্টার স্কেল হতো ঢাকায় বা বাংলাদেশে হতো, বাংলাদেশে যে অবকাঠামো, যে কাঠামোগত উন্নয়ন, সেটি কিন্তু ওই তুরস্ক বা আমেরিকার মতো অত শক্তিশালী না।
ইঞ্জিনিয়াররাও অতটা শক্তিশালী না। তো বাংলাদেশে হলে আমার মনে হয় ৬২ লক্ষ নয়, বরং তুরস্ক সিরিয়ার যে ৬২,০০০ মানুষ মারা গেছে, বাংলাদেশে হলে ৬২ লক্ষ ছাড়িয়ে যেতে পারতো। যদিও আল্লাহ আমাদেরকে হেফাজত করেছে, আলহামদুলিল্লাহ আমরা বেঁচে গেছি। এটা নিয়ে অবশ্যই শুকর আদায় করা উচিত। যাই হোক, এখন আমি কথা বলবো যে আপনারা কিভাবে এই ভূমিকম্প থেকে বাঁচবেন, বা এই ভূমিকম্পের উৎপত্তি স্থল কোথায়। আসলে বাংলাদেশে যে ভূমিকম্পটা হয়েছে এটার উৎপত্তি স্থল কোথায়, এটা নিয়ে কথা বলতে গেলে অনেক কথা বলতে হবে। এটা নিয়ে কয়েকটা প্লেটের কথা বলতে হবে, টেকটনিক প্লেট। বাংলাদেশে ৩-৪টা টেকটনিক প্লেট আছে, আবার একটা ফল্ট লাইনও গেছে। ফল্ট লাইন মূলত হচ্ছে বাংলাদেশের মাঝখান দিয়ে একটা ফাটল, বাংলাদেশের মধ্যে দিয়ে একটা ফাটল গেছে, যেটা এটা হচ্ছে ফল্ট লাইন। এটা অনেক ক্ষয়ক্ষতির কারণ হয়ে থাকে। যখন প্লেটগুলি নাড়াচড়া করে তখন কিন্তু শক্তি উৎপন্ন হয়, এবং এই ফাটলের কারণে শক্তিগুলো খুব তাড়াতাড়ি উপরে চলে আসে, দেন একটা ভূমিকম্পের ভাব চলে আসে। এই জন্য ছোটোখাটো ভূমিকম্প হতেই থাকে, যেটা আমরা আসলে টের পাচ্ছি না। ইদানিংকালে বাংলাদেশে যে ভূমিকম্পটি ঘটেছিল ২১শে নভেম্বর, সেটা কিন্তু মোটামুটি একটু বড় ধরনের একটা ধাক্কা খেলেও আমরা শোচনীয় হলেও সহনীয় ছিল, আমরা বেঁচে গেছি কোনো না কোনোভাবে। আপনি কি জানেন ২২শে ডিসেম্বর সন্ধ্যায় আরও 2টি ভূমিকম্প হয়েছিল ঢাকায়, যেটা একটু মৃদু ছিল। একটি ছিল ৩.৭ রিক্টার স্কেল এবং আরেকটি ৪.৩ রিক্টার স্কেলে ছিল। এটিও মূলত একটা ছোটোখাটো ধাক্কা দিয়েছিল, যদি আমরা অনেকেই বুঝতে পারিনি, আবার অনেকে বুঝতে পেরেছেন। তো যাই হোক, মূল কথা হলো কখন বা কত মাত্রার ভূমিকম্প কখন হবে, কিভাবে হবে, এটা বলা অসম্ভব, কিন্তু ঝুঁকি সব সময় থাকবে। আজকে 2-3 দিন আগে ভূমিকম্প হয়েছিল, আমরা সবাই ভয়ে ছিলাম। আজকে যে হবে না, কালকে যে হবে না, এমন কিন্তু নয়। সবসময় একটা ঝুঁকির মধ্যে আছে, যেহেতু বাংলাদেশে কয়েকটা টেকটনিক প্লেটের অবস্থান রয়েছে, দেন আবার ফল্ট লাইনও আছে, তো ঝুঁকি সব সময় আছে। তাই আমি কিছু নিরাপত্তার কথা বলবো, নিরাপদে থাকার কথা বলবো। আপনার ভবনের অবকাঠামোর নিরাপত্তা যাচাই করবেন। ভূমিকম্পের সময় দ্রুত নিরাপদে যাওয়ার জন্য একটি পরিকল্পনা তৈরি করে রাখবেন। জরুরি কিট যেমন জল, টর্চ লাইট। আচ্ছা, রাতে যদি ভূমিকম্প হয় তখন কিন্তু বিদ্যুৎ চলে যাবে, আপনি কিন্তু সিঁড়ি দিয়ে দৌড়িয়ে নামতে পারবেন না। টর্চ লাইট হাতের কাছে রাখবেন। প্রাথমিক চিকিৎসা সামগ্রী প্রস্তুত রাখবেন। ধরুন আপনি দৌড়ে নিচে নেমে গেছেন, হঠাৎ করে আপনার মাথার উপরে একটা বা হাতের উপরে একটা কিছু পড়ছে, তখন তো আপনার হাত থেকে রক্ত বের হতে পারে বা কোনো একটা কিছু হতে পারে। তখন আপনার যদি প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা থাকে, ওটা সেখানে দিয়ে আপনি পরে হসপিটাল গিয়ে প্রপার চিকিৎসা নিতে পারবেন। আরেকটা কথা হচ্ছে, আপনি ভূমিকম্পের সময় কেন দৌড়ে সিঁড়ি দিয়ে নামতে যাচ্ছেন? আপনি নামবেন না ভাই, আমি বলবো যে আপনাকে ঘরের ভিতরে বা রুমে অবস্থান করেন। আপনি 10 তলায় আছেন, আপনাকে লিফট কোনোভাবেই ইউজ করা যাবে না, তাহলে সিঁড়ি দিয়ে নামতে হবে। সিঁড়ি ছাড়া তার কোনো উপায় নেই, আপনি তো আর ডানা নেই যে উড়াল দিয়ে নামতে পারবেন। তো আপনি নামতে তো 3-4 মিনিট লাগবেই, কিন্তু ভূমিকম্প তো 10 সেকেন্ড, 7 সেকেন্ড, 20 সেকেন্ড অবস্থান করে। এই সময়ের ভিতরে তো আপনি নামতে পারবেন না। তো আপনাকে সিঁড়িতেই আপনাকে থাকতে হবে। তো সিঁড়ি ভেঙে পড়লে আপনি কিভাবে নামবেন? তো আমি মনে করি যে আপনি ঘরের ভিতরে, রুমের ভিতরে থাকেন, দেন যখন ভূমিকম্প বন্ধ হয়ে যাবে আপনি দৌড়ে নামে যান। 2-2.5 মিনিট তো লাগবে। দেখা যাচ্ছে কি 2-2.5 মিনিট বা 10 মিনিট পরে আবার বড় একটা ভূমিকম্প হতে পারে, সেটাতে আবার পুরো বিল্ডিংও ভেঙে যেতে পারে। সো আপনি প্রথমবার নামার চেষ্টাই করবেন না, আপনি ভিতরে অবস্থান করবেন। আবার সিঁড়ি থেকে আপনি দৌড়ে নামতে গিয়ে পড়েও যেতে পারেন, তখন মাথা বেড়ে যেতে পারে। দেখা গেছে 5 রিক্টার স্কেলের ভূমিকম্প হবে বা 4 রিক্টার স্কেলে হবে, সেটাতে অত বেশি ক্ষয়ক্ষতি না হলেও আপনি যখন সিঁড়ি দিয়ে দৌড়ে নামতে যাবেন তখন আপনার মাথা বেড়ে বা কোনো একটা ক্ষয়ক্ষতি হতে যেতে পারে, পা ভেঙে যেতে পারে। দেন আমি বলবো যে আপনি রুমের মধ্যে অবস্থান করেন। যখন প্রথমবার ভূমিকম্প হবে অবস্থান করবেন, ওই ভূমিকম্পটা থেমে যাওয়ার পরে দৌড়ে নিচে নেমে যাবেন, এবং নিচে নেমে আপনি বিল্ডিং এর নিচে কেন দাঁড়িয়ে থাকবেন? নিচে কেন দাঁড়িয়ে থাকেন বলেন তো? আপনার উপর থেকে যে ইট পাথর ভেঙে মাথায় পড়ে মানুষ মারা গেছে, এটা কি আপনি জানেন না? আপনি একটা সেফ জোনে চলে যাবেন, মাঠে চলে যাবেন, বা এমন কোনো জায়গায় যাবেন যেটার আশেপাশে কোনো বিল্ডিং নেই, বা কিছু একটা ভেঙে পড়লে যাতে আপনার গায়ে না পড়ে, ওই ধরনের জায়গায় চলে যাবেন। সো এভাবেই আপনি ভূমিকম্পকে প্রতিহত করতে পারেন, যদিও এটা মোকাবেলা করা অসম্ভব। এটা আল্লাহরই লীলা খেলা। আল্লাহ আমাদের হেফাজত করুক, আমিন। ভালো থাকবেন, সি ইউ সুন। আবার দেখা হবে। ভিডিওটি শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।